আমার মেয়ের যখন বছর 6 বয়স, তখন হঠাৎ করে আমি আগের স্কুল থেকে ছাড়িয়ে অন্য নতুন স্কুলে ভর্তি করে দিয়েছিলাম। কেন? শুধু ভয়ে। যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করি, তাই মেয়েকে স্কুলে আনতে বা দিয়ে আসতে পারি না। স্কুলের বাস মেয়েকে পৌঁছে দিত। প্রথম প্রথম অসুবিধা হয়নি। তারপর যেদিন শুনলাম আমাদের পরের স্টপেজে যে ভাই বোন দুটো নামতো, তাদের বাবা অন্যত্র ট্রান্সফার হয়েছে, ওরা আর এই স্কুলে আসবে না, ভেবে দেখলাম তাহলে আমাদের স্টপেজটাই শেষ। তার মানে মেয়ে আমার মিনিট 15 বাসে কন্ডাক্টর আর ড্রাইভারের সাথে একা আসবে। কিছুতেই না, রাত্রে ঘুম উড়ে গেল আমার। আমি বাড়ি ফিরে মেয়েকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করতাম, সবাই নেমে যাওয়ার পর কন্ডাক্টর কাকু কোথায় থাকতো? মেয়ে খেলতে খেলতে আনমনে জবাব দিত, আমার পাশে বসে গল্প করে তো, জানো মা, টফি দিয়েছে আজ আমায়। কেন জানি না আমার অদ্ভুত একটা ভয় লাগলো। কেন? টফি কেন দেবে? চারিদিকে খবরে কত কি শুনি আজকাল, শিউরে উঠি ভাবলে। ভয় যেন বুক কেঁপে ওঠে আমার। মেয়েকে স্নান করানোর সময় সারা শরীরে তার তন্ন তন্ন করে যেন খুঁজতে থাকে কিছু। 2-3 দিন পরে অখিলকে আমার মনের ভয়ের কথা জানালাম। ও প্রথমে বিশেষ পাত্তা দিল না, বাবারা বোধহয় একটু কম ভাবে। কিন্তু আমার মধ্যে যে ভয় একবার ঢুকেছে তা কিছুতেই সরাতে পারলাম না। একবার কিছু হয়ে গেলে তখন? অবশেষে অখিলের সাথে প্রায় ঝগড়া করে, রাগারাগি করে বছরের মাঝখানেই মেয়েকে বাস জার্নি নিতে পারছে না এই অজুহাত দেখিয়ে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে এলাম বাড়ির পাশের স্কুলে। ভর্তি করতে একটু ঝামেলা হলো ঠিকই, কিন্তু ভীষণ শান্তি পেলাম এই ভেবে এবার থেকে আমাদের কাজের মাসি তিতলিকে স্কুলে দিয়ে আসবে, নিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, প্রায় প্রতিদিন মেয়ের কাছে খুঁটিনাটি জানতে ভুললাম না। আমার হাত হাতড়ে বেড়াতো আমার ছোট্ট মেয়ের ঘুমন্ত শরীরে। একটা ফুসকুড়ি দেখলেও চমকে উঠেছি কতবার। মেয়ের তখন 8 বছর। একদিন দিদির বাড়ি যাব মেয়েকে নিয়ে। দিদির ছেলের জন্মদিন আগামীকাল। অখিল আসতে পারল না। অগত্যা আমি আর মেয়ে রওনা দিলাম। বাসে বড্ড ভিড়, ভালো করে দাঁড়াতেই পারছি না। মেয়েটারও কষ্ট হচ্ছে। পাশের সিটের আধবয়সী লোকটা আমার মেয়েকে হেসে টেনে নিয়ে আমি কিছু বলার আগেই কোলের ওপর বসালো। প্রথমে আমি কিচ্ছু ভাবিনি, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ মেয়ে বারবার একটু নড়ে চড়ে উঠতেই কেমন অদ্ভুত সন্দেহ হলো, লোকটার কোনো বদবুদ্ধি নেই তো। মেয়েকে টেনে লোকটার কোল থেকে নিচে নামালাম। ভুরু কুচকে তাকালাম লোকটার দিকে। লোকটা কেন যেন চোরের মতো তাকালো আমার দিকে, একটা বোকা বোকা হাসিও দিল। গম্ভীর হয়ে রইলাম আমি। সারা রাস্তা আর বসতে দিইনি মেয়েকে। আমার যত কষ্টই হোক, যত চাপই আসুক পেছন থেকে, নিজের কোলের কাছে আগলে আগলে রেখেছিলাম ওই 45 মিনিট। তারপর টিভিতে শুনলাম গুড টাচ আর ব্যাড টাচের শিক্ষা কিভাবে দিতে হয় বাচ্চাদের। চিন্তায় পড়লাম, কিভাবে শেখাবো? কিভাবে একটা ছোট্ট নির্মল মনকে বোঝাবো তোমার চারপাশে কিছু হায়না ঘুরে বেড়াচ্ছে, তাদের হাত থেকে বাঁচতে তোমাকে শিখতে হবে গুড টাচ আর ব্যাড টাচ কি। তবুও যখন মনে জোর এনে বোঝাচ্ছিলাম, মেয়ে প্রথমে ওর নিষ্পাপ চোখ দিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কেন ওরা ব্যাড টাচ করে মা? সেদিন মেয়েকে জড়িয়ে ধরে আমার চোখে জল এসেছিল। এবারে কি বলবো ওকে? 9 বছর বয়স তখন।
মেয়েকে গানের স্কুলে ভর্তি করে দিতে গেলাম আমি আর অখিল। গুরুজি মেয়েকে পাশে বসিয়ে মেয়েকে মাথায় পিঠে বারবার হাত বুলিয়ে মেয়ের নাম, স্কুলের নাম, কোন ক্লাস জিজ্ঞেস করছিল। কেন জানি না সেদিন বাড়ি ফেরার পথে অখিলই মেয়েকে বলল, আর কখনো গুরুজির পাশে কোল ঘেঁষে বসবে না, কেমন? সেদিন কি মেয়ের বাবার চোখেও ভয় দেখেছিলাম আমি? মেয়ে তখন সদ্য 11 বছরের। ননদের মেয়ের বিয়েতে গেছি। সারাক্ষণ ভাই বোনদের সাথে খেলেছে, প্রতি মুহূর্তে খেয়াল রাখছি। বিয়ের পর বাসর রাত, মেয়েকে ডেকে ঘুম পাড়াবো, মেয়ের পাত্তা নেই। এই তো এখানে ছিল, যাকে জিজ্ঞেস করছি তিতলিকে দেখেছ? সেই বলছে, যাবে কোথায়, দেখো আশেপাশে কোথাও নিশ্চয়ই আছে। কি নিশ্চিন্তে বলল এরা, কিন্তু আমার যে ততক্ষণে বুকে অজানা আশঙ্কার দামামা বাজতে শুরু করেছে। কান্না চলে আসছে ভীষণ ভয়ে। অখিলও পাগলের মতো খুঁজছে আমার সাথে। অবশেষে অনেক খুঁজে ছাদ সংলগ্ন ছোট বারান্দায় বাল্বের আলোয় দেখলাম বরের সঙ্গে আসা দুটো ছেলের সাথে মেয়ে, আরও 3টে বড় মেয়ে পাশাপাশি বসে গল্প করছে। আর আমার মেয়ে গাল হাঁ করে গল্পগুলো গিলছে। আমাকে দেখে ওরা থমকে গেল। মেয়েগুলোকে, অনেক রাত হয়েছে, বাড়ি যাও বলে বকা দিয়ে ওখান থেকে মেয়েকে টানতে টানতে নিয়ে একটা ফাঁকা জায়গায় এলাম। ঠাস করে চড় মারলাম মেয়ের ছোট্ট গালে। ও কিছুই বুঝলো না, বাবাকে জড়িয়ে ধরে ডুগরে কেঁদে উঠল। তারপর চোখের জল মুছতে মুছতে বলল, দাদাগুলো ভূতের গল্প শোনাচ্ছিল তো। অখিল সেদিনও মেয়ের চোখের জল মুছিয়ে বলেছিল, সবাই দাদা হয় না তিতলি। কি জানি বাবার কথায় মেয়ে কি বুঝলো, আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে খুব কেঁদেছিলাম সেদিন। ইচ্ছে হয় না এদের ছোট্ট পবিত্র মনকে কলুষিত করিয়ে দিতে, কিন্তু আমরা মেয়ের বাবা মা যে বাধ্য হই। সমাজের বিভিন্ন নোংরা ঘটনা আমাদের মনকে কলুষিত করতে বাধ্য করে। ওর যখন 13 বছর বয়স, আমাদের বাড়িতে অখিলের অফিসের সিনিয়র কলিগ বিকাশবাবু হঠাৎ করে এসেছিলেন একবার। বলতে নেই মেয়ে আমার এই বয়সেই চোখে পড়ার মতো। যদিও চেহারার ওপরের কিছুই নির্ভর করে না জানি, তবুও উনি এসে মেয়েকে দেখে মেয়েকে মামনি বলে কাছে ডাকলেন, কাছে বসতে বললেন। চোখের ইশারায় আমি মেয়েকে যেতে দিলাম না, শুধু প্রণাম করিয়ে সামনে এক্সাম বলে কাটিয়েছিলাম সেবার। কারণ অখিলের কাছে শুনেছিলাম কলিগ বন্ধুদের যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক রকম ইয়ার্কি ঠাট্টাও হয়। হতেই পারে, কিন্তু উনি নাকি একবার ছোট বাচ্চা মেয়েদের বাজে ভিডিও সেন্ড করেছিলেন। সেদিন অখিল প্রতিবাদ করে গ্রুপ থেকে বের হয়ে এসেছিল। অথচ অখিলের মুখেই শুনেছি ওনার একটি 18 বছরের মেয়ে আছে। অদ্ভুত মানসিকতা না? হয়তো আপনারা ভাবছেন আমি বাড়াবাড়ি করছি। হ্যাঁ, করছি। প্রতিদিন প্রতি মুহূর্তে ভয়ে কাঁটা হয়ে থেকেছি। কিভাবে বোঝাই, কত সাবধানে কত যত্ন করে প্রতি মুহূর্ত সজাগ থেকে মেয়েকে ছোট থেকে বড় করে তুলেছি আমি। মেয়েকে ক্যারাটে শেখাচ্ছি, তাও ভয় কাটেনি। কারণ ভয় ততদিনে আমার মনকে বিষিয়ে তুলেছিল ভীষণ রকম। যখনই কোথাও কোনো ঘটনা শুনতাম শিউরে উঠতাম। আজকাল দেখি ছেলে মেয়ে কারোরই নিস্তার নেই। উফ, কি যে অস্থির লাগে ভাবলে। উপায় পাই না কিছু। আমার সময় ছিল না বলে কাজের মাসিকে দিয়ে মেয়েকে কোচিং ক্লাসে নিয়ে আসতে পাঠিয়েছি। যেদিন মাসি পারেনি সেদিন অফিস ডুব দিয়েছি, তবুও একা ছাড়িনি কোথাও। বড় হয়ে মাঝে মাঝে মেয়ে রেগে বলতো,
মা, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে করতে একটা ফোবিয়া মতো হয়ে গেছে, বুঝেছো? হেসে ওকে আদর করে বলতাম, মা হ, মেয়ের মা হ, তখন বুঝবি মা, এখন বুঝবি না কেন এই ফোবিয়া। মেয়ের বিয়ের পরে দেখাশোনা করেই হয়েছে, একটাই মেয়ে আমার, খুব ধুমধাম করে বিয়ে দিলাম। দিরাগমনের পরে অন্তত 100বার জিজ্ঞেস করেছি, হ্যাঁ রে মা, জামাই ভালো মানুষ তো? মেয়ে লজ্জা পেয়ে এক গাল হেসে বলেছে, খুব। শুনে যেন শান্তি পেয়েছিলাম অনেক দিন পরে। তারপর শুনলাম ওরা হানিমুনে দার্জিলিং গ্যাংটক যাবে। আমার যেন কেমন একটু মনে হচ্ছে, পুরনো ভয়টা যেন চাগার দিয়ে উঠছে মনে। ওদের যাবার দিন ভোরবেলা অনেক সংকোচে মেয়েকে ফোন করলাম, বললাম, সাবধানে যাস, আর একটা কথা বলি শোন, জামাইয়ের সাথে খুব বেশি পাহাড়ের ধারে যাস না যেন। বলা যায় না। ও প্রান্তে উফ মা বলে চিৎকার করে উঠে বিরক্ত হয়ে ফোন কেটে দিয়েছিল মেয়ে। যদিও এর জন্য অখিলের কাছে বকা খেয়েছিলাম আমি, কিন্তু কি করব, না সচেতন করলে মেয়ে বুঝবে কি করে? এই তো সেদিন খবরে দেখালো বউকে দীঘায় নিয়ে গিয়ে মেরে ফেলেছে। বিশ্ব সংসারে এতে কার ক্ষতি হলো? আর কারোর না। ছোট্টবেলা থেকে এত কষ্ট করে এত যত্ন করে মানুষ করেছিল যারা, মেয়ের সেই বাবা মায়েরই হলো তো। যদি পরে শুনেছিলাম কি কাণ্ডটা ঘটিয়েছি আমি। দার্জিলিং থেকে ঘুরে এসে জামাই আমার কাছে এসে খুব রসিক গলায় বলেছিল, মা, ছোটবেলার মতো মেয়েকে চেক করে নিন, আপনার মেয়ে অক্ষত আছে কিনা, জিজ্ঞেস করে নিন, দেখুন তো হাত পা নাক মুখ সব ঠিকঠাক জায়গায় আছে তো। আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি। আমার গাল হাঁ হয়ে গিয়েছিল দেখে মেয়ে এবার মুচকি হেসে গাল ফুলিয়ে কোমরে হাত দিয়ে বলল, তুমি যা এক একটা কাণ্ড করো না মা। সেদিন ভোরে ফোনটা লাউড স্পিকারে ছিল, তোমার জামাই সব শুনেছিল। মুহূর্তে লজ্জায় আর অস্বস্তিতে কি করব বুঝতে পারলাম না। সত্যি আমার ফোবিয়া হয়ে গেছে ভীষণ রকম, বুঝতে পারছিলাম। তখন জামাই আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলল, আমি কিচ্ছু মনে করিনি মা, ভুলে যান কেন, আমারও যে এক বোন আছে, আমি খুব বুঝি। আমার মাও যে মেয়ের মা, আপনার মতোই আমার মাও ভয়ে কাঁটা হয়ে থাকে সবসময়। আমি আর চোখে জল ধরে রাখতে পারিনি। জামাই মেয়েকে বুকে টেনে নিয়েছিলাম। মনে মনে ভাবলাম, এবারে কি নিশ্চিন্ত হতে পারবো? আচ্ছা, মেয়ের মায়েরা, মেয়ের বাড়ির লোকেরা কেউ কি সত্যি ভয় নির্মূল করে নিশ্চিন্ত হতে পারবে কখনো? কলমে ঝুম্পা মণ্ডল। আমার এ গল্প প্রকৃত পুরুষদের নিয়ে নয়, যারা প্রতি সময় আমাদের রক্ষা করেন। আমার এই গল্প সেই সব কাপুরুষদের জন্য যারা আমাদের সমাজকে কলুষিত করে চলেছে প্রতিনিয়ত। আমার মনে হয় প্রতিটা মেয়েকে সেলফ ডিফেন্সের শিক্ষা আগে নেওয়া দরকার। তাহলে হয়তো কোনো একদিন মেয়ের মায়েদের এই ধরনের ভয়গুলোর অনেকটাই কাটবে। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।